গতকাল লোকসভায় আইএনডিএ জোটের তরফ থেকে লোকসভার যে স্পিকার ওম বিড়লা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এখন সেই অনাস্থা প্রস্তাবে ওই আইএনডিএ জোটের যারা শরিক তৃণমূল কংগ্রেস তাতে সই করেনি। 114 জন আইএনডিএ জোটের সদস্য তাতে সই করেছেন। এইটা নিয়ে একটা নতুন ন্যারেটিভ, নতুন জল্পনা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে উঠেছে। সেই পুরনো একটা তত্ত্ব, তাহলে কি সেটিং, তাহলে কি বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া? এই পুরো বিষয়টা ভাবতে গিয়ে আমার একটা বেশ এর সাথে মিল পাওয়া যায় এমন একটা বিষয় মাথায় আসলো, সেটা আপনাদের সামনে তুলে দেব। সেইটা কি? সেটা হচ্ছে দাবা, শতরঞ্জ আর তার শতরঞ্জ কি খিলাড়ি। কেন এই কথা বলছি এই এপিসোডে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কেন এই প্রসঙ্গটা আনলাম, দাবার প্রসঙ্গ কেন আসলো, সেটা সংক্ষেপে বলি, খুব সংক্ষেপে। যারা দাবা খেলেন তারা জানেন, আর যারা দাবা খেলেন না তাদের জন্য বলছি। এই যে 64 খোপের খেলা, অল্প স্বল্প দাবা খেলা জানি বলে এই জিনিসটা আমার মাথায় এসেছে। এই যে 64 খোপের খেলা, এই 64 ছকে একটা বলতে গেলে যুদ্ধ চলে, যুদ্ধ। এবং তাতে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে রণনীতি, রণকৌশল তৈরির আদর্শ জায়গা এই দাবার 64 ছক। দুপক্ষের রাজা, মন্ত্রী, ঘোড়া, হাতি, নৌকো এই সমস্ত যেমন থাকে, তার সামনে দাঁড়িয়ে থাকে সৈন্যের দল 8খানা বোড়ে। একে বলা হয় বোড়ে। আমি বাংলাতে বলছি, ইংরেজিতে এদের আবার আলাদা আলাদা টার্ম আছে, ছেড়ে দিন। এখন এই যে দুপক্ষের লড়াইটা যখন চলতে থাকে, খুব কৌশল করে করে একজন একটা চাল দেয়, পাল্টা আবার আর একজন একটা চাল দেয়। এই করতে করতে খেলাটার একটা ওপেনিং গেম থাকে, একটা মিডিল গেম থাকে, আর একটা এন্ড গেম থাকে, যখন খেলাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসে। আর এই শেষ পর্যায়ে এমনকি কখনো কখনো আপনার মিডিল গেমে যখন মাঝ পর্যায়ে থাকে, খেলাটা খুব উত্তেজক একটা জায়গায় থাকে, তখনও অনেক সময় দেখা যায় যে এমন এক একটা সময় এক একটা লকজ্যাম তৈরি হয় দুপক্ষের ভিতর। এক পক্ষ তার খেলাটা হয়তো তার বিপক্ষে চলে যাচ্ছে, সে একটু প্রেসারে পড়ে যাচ্ছে, হেরে যেতে পারে এরকম তার নিজেরই অনুমান হচ্ছে। এরকম সময় অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে বলা হয় স্যাক্রিফাইস, বা দিয়ে দেওয়া বা খাইয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে বোরের একটা সূক্ষ্ম চাল, বোরেটাকে একটু এগিয়ে দেওয়া, কারণ বোরে কখনো পিছনে আসে না, বোরে তার চাল সবসময় সামনের দিকে যায়। বোরেটাকে একটু এগিয়ে দেওয়া, এগিয়ে দিয়ে অনেক সময় দেখা যায় যে বোরে আর একটা বোরের মুখে পড়ে গেল, বা একটা হাতির মুখে, বা একটা ঘোড়ার মুখে পড়ে গেল, বা মন্ত্রীর মুখে, যে কোনো গুটির বিপক্ষের মুখে পড়ে গেল, এবং সে সেই ওইটাকে খপ করে খেয়ে নিল। এই যে বোরেটাকে স্যাক্রিফাইস করে দেওয়া, দিয়ে খেলাটাকে নিজের পক্ষে নিয়ে আসা, এই জিনিস দাবাতে একদম ভীষণ চালু। যারা প্রতিনিয়ত খেলেন বা একটু খোঁজ রাখেন তাদের কাছে এটা বিষয়টা ভীষণ পরিষ্কার। তাহলে এখন এই রাজ্য রাজনীতির প্রেক্ষিতে কেন এই প্রশ্নটা তুলে ধরলাম? সত্যজিৎ রায়ের সিনেমা শতরঞ্জ কি খিলাড়ি অনেকেই দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন। এবং এই দাবা নিয়ে রাজনীতিতে, এবং বিরাট বিরাট রাজনীতিবিদ অনেকেই আছেন যারা দাবাতে দক্ষ। সবসময় দাবাতে দক্ষ হয়ে গ্র্যান্ডমাস্টার হতে হবে এমনই কোনো মানে নেই। বহু পণ্ডিত, বহু ওস্তাদ খেলোয়াড় আছেন যারা সবাই গ্র্যান্ডমাস্টার নন, কিন্তু তারা রণকৌশলে দক্ষ। এই রণকৌশল রাজনীতিতে একটা বড় বিষয়। এই রণকৌশলের উপরে ভিত্তি করেই কিন্তু আগামী দিনের রাজ্য রাজনীতি বলুন, বিশ্ব রাজনীতি বলুন, সবটাই চলছে। যাই হোক, এক্ষেত্রে কি ঘটলো, যেটুকু আমাদের মনে হয়েছে সেটুকু আপনাদের সঙ্গে তুলে ধরছি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখুন, এমনিতেই এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক বিপর্যয় বলুন,
একের পর এক মামলা বলুন, আগের এপিসোডে বলেছি 5খানা সেম সাইড গোল, সেগুলো কি কি? সেগুলো এক ওয়াকআপ, এক হচ্ছে সিএএ, যেটা বা সিএটাকে এনআরসি রূপে চালিয়ে আন্দোলন, সিএএ আন্দোলন, তারপরে ওয়াকআপ আন্দোলন, তারপরে হচ্ছে আপনার এই আইপ্যাক কাণ্ড, এবং তারপরে এসআইআর কাণ্ড, এবং তারপরে এই যুবসাথী। এই 5টা বলেছিলাম যেগুলোতে বিরোধী তাদেরকে কখনো চাপ দেয়নি, বিরোধী কখনো ইস্যু নতুন করে তার উপরে ঝাঁপিয়ে পড়েনি ইস্যু নিয়ে, তারা নিজেরা পরিকল্পনা করে এই জিনিসগুলো, এই আন্দোলনগুলো তৈরি করেছে, এবং প্রত্যেকটা আন্দোলনের ইম্প্যাক্ট ওই দলের ক্ষেত্রে নেগেটিভ হয়েছে। সেটা এর আগের এপিসোডে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বলেছি, যারা নিয়মিত দর্শক দেখে নেবেন। এবং এক্ষেত্রে বলছি যে এইটা আর একটা হয়তো বড় ভুল হতে গেল। কোনটা? এই লোকসভায় আইএনডিএ জোটের প্রস্তাব আনা, এবং এই প্রস্তাবটা এনে তার মানে যারা আইএনডিএ জোট থেকে আনলো তাতে তৃণমূল কংগ্রেস তার থেকে সরে আসলো। তা সাধারণ একটা ন্যারেটিভ কি আছে আমাদের এই রাজ্যে, যেটা নিয়ে অনেকে অনেকবার সন্দেহ প্রকাশ করেছেন, যে বিজেপি আর তৃণমূলের ওপর লেভেলে বোধহয় সেটিং আছে। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, একের পর এক বিপর্যয়, একের পর এক ধরনের বিপর্যয় না বলে অন্য ভাষাও দিতে পারেন আপনারা, একের পর এক মামলা মোকদ্দমা, এই যেগুলোর ফলবশত তারা একবার আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে চতুর্দিক থেকে। এবং তৃণমূল কংগ্রেসের যাদের বলা হতো এক সময়কার দাবাং নেতা, সেই দাবাং নেতারা কিন্তু প্রায় নখদন্তহীন হয়ে গেছে। সেই সমস্ত নেতাদের নাম আমি নাই বা করলাম, কেউ বীরভূমে, কেউ উত্তর 24 পরগনায়, কেউ দক্ষিণ 24 পরগনায়। এরা বিভিন্ন আমি কাউকে অপরাধী বলছি না, কিন্তু এরা বিভিন্ন অভিযোগে, স্ক্যামে এমন ভাবে ফেঁসে গেছেন, বা কেউ কিছুদিনের জন্য জেল খেটে জামিনে বেরিয়ে এসেছেন। এই মুহূর্তে তাদের সেই দাবাং ইমেজ আর হয়তো সেইভাবে নেই, বা সেটা কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি নানান ফ্যাক্টর এই মুহূর্তে আছে। সঙ্গে আছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, বা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব সাধারণ জনগণের। এবং সেক্ষেত্রে বাঁচার উপায় কি? এগুলো দিয়ে তো কাজ হচ্ছে না। সুপ্রিম কোর্ট কড়া মনোভাব দেখাচ্ছে, এসআইআর নিয়ে এত কাণ্ড করে শেষ পর্যন্ত এসআইআর কে বন্ধ করা গেল না, যেরকম এর আগের গুলোতেও যায়নি। সিএএ বন্ধ করা যায়নি, ওয়াকআপ আইন লাগু করতে দেব না করা যায়নি, ওয়াকআপ চালু হয়ে গেছে। এসআইআর করতে দেব না, কিচ্ছু হলো না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সওয়াল করলেন, কিন্তু তৎসত্ত্বেও সুপ্রিম কোর্ট বলে দিল এসআইআর হবেই হবে, সারা সবকটা রাজ্যে হবে, কাজেই বন্ধ করা গেল না। তাহলে উপায় কি? একটা মুখ রক্ষার কিছু তো দরকার। তাহলে কোন দিক থেকে যখন জনভিত্তিকে নিজের দিকে আনা যাচ্ছে না, যদি এটাকে থিওরিটিক্যালি দেখেন, তাহলে সেক্ষেত্রে কি উপায়? সেক্ষেত্রে এমন একটা উপায় যাতে উল্টে এই যে বিজেপির পক্ষে যে মতামতটা, সেই মতামতটাকে কোনোভাবে ঘেঁটে দেওয়া যায়, সেই মতামতটাকে যদি কোনোভাবে আঘাত করে দেওয়া যায়। এবং সেই আঘাতটা কিভাবে? যে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া বিজেপির যে কর্মী হোক অথবা তাদের সমর্থক হোক, যারা স্পষ্টত মুখে রাস্তায় এসে কথা বলতে অনেক ক্ষেত্রেই পারছে না, কারণ শাসক দল যখন ক্ষমতায় থাকে এবং সেই শাসক দল যখন সমস্ত ধরনের তার সরকারি প্রশাসনিক যে যন্ত্রগুলোকে সেগুলোকে কাজে লাগিয়ে দেয় বিরোধী মতকে আটকে দেওয়ার জন্য, তখন জনগণ ঘরের মধ্যেই চুপ করে গুমড়োয়। কিন্তু জনগণ একদিন রায় দেয়, যদি রায় দেওয়ার সুযোগ পায়। আবার এই কথাটা উল্লেখ করছি, প্রত্যেকটা এপিসোডে বলছি, এবং এটা গত এপিসোডে বলেছি যে এবারে হচ্ছে নজিরবিহীন, ইতিহাসে নজিরবিহীন নির্বাচন হতে চলেছে বাংলায়। তার কারণ নির্বাচন কমিশন, এই স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন এত দীর্ঘদিন যাবত একটি রাজ্যে 3 থেকে 4 মাস, কি আগামী দিনে আরো মাস যোগ হলে সেটা 4-5 মাস যাবত একটি রাজ্যে অপারেট করছে। তার আমলা সেকশন, যেটা অফিসিয়াল সেকশন, যেটা প্রশাসনের, সমস্তটাকে ব্যবহার করছে। কাজেই সেই নির্বাচন কমিশন সম্যক জানে কোন অফিসার কি করছে, কোথায় সেন্সিটিভ অংশ কোনটা, কোন জায়গায় কিভাবে গন্ডগোল হতে পারে, কারা কারা অসাধু উপায় অবলম্বন করতে পারে। কাজে নির্বাচন কমিশনের কাছে এতটা ডিটেল কিন্তু এর আগের বারের ইলেকশন গুলোতে থাকতো না, বাংলার ইতিহাসে কোথাও কখনো হয়।
নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্বাচনটা করাতো, শপথ গ্রহণ হতো, চলে যেত। এই ছিল নির্বাচন কমিশন। কিন্তু এবারে এসআইআর হওয়াতে সেই নভেম্বরের সময় থেকে শুরু করে এই এখনো পর্যন্ত চলছে, এবং আগামীতেও ভোট না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনই এখানে দায়িত্বে থাকবে, এবং এমসিসি লাগু হয়ে গেলে পুরোপুরি নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে সমস্ত বিষয়গুলো। কাজে এই এতটা চাপ, সঙ্গে আইপ্যাক মামলায় কি হয়, আইপ্যাক ইডি মামলাটায় কি হয়, সুপ্রিম কোর্টে যথেষ্ট কড়া অবজারভেশন দিয়েছে এর আগেরটায়, এবং তার সাথে যে এই যে এসআইআর এর লিস্ট বেরোলে, এই এসআইআর এর লিস্ট বেরোলে কতটা ভোট ব্যাংকের ক্ষতি হতে পারে শাসক দলের, এই সমস্ত জিনিসকে যদি কনসিডার করেন, তাহলে একটাই উপায় যে উল্টো দিকের বিপক্ষের যে নেতা বলবো না, যে কর্মী সেকশন বা সমর্থক সেকশন, তাদের মনোবলটাকে ঘেঁটে দাও। তাহলে উপায় কি? খেয়াল করে দেখুন, এই ইস্যুটা এমন একটা নিরামিষ ইস্যু ছিল, লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, এমন একটা বিরাট কিছু ইস্যু কিন্তু এটা নয়, আলোড়ন সৃষ্টিকারী কোনো ইস্যু কিন্তু নয় এটা। তা ভালো কথা, এনডিএ জোট তার আইএনডিএ জোট তার অনাস্থা এনেছে। তার সংখ্যা তো এক এক সময় এক এক রকম পাল্টে যায়, কারা আছে কারা নেই পুরোটা মুখস্থও রাখা যায় না সব সময়, কখনো এ বেরিয়ে যায়, কখনো ও ঢোকে, এই চলে সারাক্ষণ, ছেড়ে দিন। সেটা এনেছে। আরে বাবা, ওই অনাস্থাতে যদি তৃণমূল কংগ্রেস সই করেও দিত, তাহলেও তো ওই অনাস্থাটা হারত, তাহলেও তো ওই অনাস্থা প্রস্তাবটা হেরে যেত সংখ্যাগরিষ্ঠতার বিচারে। তাও করলো আর না করলো তাতে বয়ে গেল, বিজেপির তাতে বয়ে গেল, বা শাসক যে জোট আছে তাদের বয়ে গেছে এই ইস্যুটাতে। এমন না যে এমন এমন একটা সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে যে সংখ্যাটা এরকম টাইপের একটা সংখ্যা, হ্যাঁ, যে 270 271, এরা যদি সই না করে তাহলে স্পিকার পড়ে যাবে, মানে স্পিকার হেরে যাবে, সরে যেতে হবে। এমন না যে সরকার পড়ে যাবে, এমন না যে বাজেট প্রস্তাবের বিরুদ্ধে সই না দিলে, বা বাজেট যদি হেরে যায়, বলা হয় আমাদের গণতন্ত্রের বাজেট প্রস্তাব যদি হেরে যায়, মানে ফাইন্যান্স বিল সেটা যদি হেরে যায়, তাহলে গভর্নমেন্ট অটোমেটিক তাকে পড়ে যাওয়ার সামিল। এগুলো কোনোটাই না, এটা একটা সাধারণ নিরামিষ একটা স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। হ্যাঁ, তাই এটা একটা রাজনৈতিক চমক, কোনো কিচ্ছু নেই, হাতে আছে পেন্সিল, আইএনডিএ জোটের এটা একটা চমক। এই এটা দেখো আমরা একটা কিছু করেছি, লোকসভা সিঁড়িতে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে এটা দেখান, ঠিক আছে, এক একজন এক এক রকম ভাবে স্টাইলে রাজনীতি করতেই পারেন। কিন্তু এই প্রস্তাবে কেউ সই দিল আর না দিল, ধরা যাক এই তৃণমূল কংগ্রেসের 30 সংখ্যাটা যদি একটু কম বেশিও হয়, মানে দু একজনও যদি অসুস্থ হলেন গেলেন না, ধরে নিলাম পুরো সংখ্যাটা, তাতে সই দিয়ে দিলেন, তাতে কি হতো? তাতে হতো 114 জন প্লাস আরো 30 জন যোগ হতো, 142 জন হতো। তাতে কি স্পিকার পড়ে যেত? তাতে কি লোকসভা স্পিকার সরে যেত? না অনাস্থাটা কিছু পরিবর্তন হতো? কিছুই হতো না। কিন্তু এইটার ফলবশত সই দিলাম না, যে এমন একটা যুক্তি দিলাম যে 3 দিন পরে যদি আইএনডিএ জোট আনতো প্রস্তাবটা, তাহলে আমরা ভেবে দেখতাম। এই যে ন্যারেটিভটা তৈরি করা, আরে বাবা বাংলার রাজনীতিতে কি পড়ে গেল, হই রই রই, যখন বিজেপি নিজেকে গুছিয়ে নিচ্ছে, সমস্ত দিক থেকে তাদের রেজিমেন্টকে খাড়া করছে, ভোটের জন্য তৈরি করছে, ওদিকে এসআইআর চলছে, সেই রকম জায়গায় বিজেপি কর্মীদের অন্তত ভোট ব্যাংকে একটা নাড়া দিয়ে দেওয়া, একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া, এই দেখো আমরা সেটিং এ আছি, ডাকেইনি, বয়ে গেছে এই প্রস্তাবের জন্য তার সেটিং করতে। আগামীতে 5খানা রাজ্যে ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গকে নিয়ে, তামিলনাড়ু, কেরল, আসাম, পুদুচেরি, সঙ্গে পশ্চিমবঙ্গ। বয়ে গেছে বিজেপির এই একটা অনাস্থা প্রস্তাবের জন্য তৃণমূলের সঙ্গে সেটিং করতে, কিন্তু না চাইতেই চল এরকম, মানে যাচেনি কিন্তু আমি তোমার পাশে আছি, এরকম একটা বার্তা দিয়ে দেওয়া। ডাকেইনি, প্রয়োজনই নেই, কিন্তু আমি তোমার পাশে আছি, এই বার্তাটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে কিছু হোক আর না হোক বঙ্গ রাজনীতিতে ট্রেনে বাসে ট্রামে যেটা চালু একটা কথা চালু হয়েছিল,
সেটিং, সেটা আবার চাগিয়ে দেওয়া যাবে, সেটাকে আবার চাগিয়ে দেওয়া যাবে এবং একটা ন্যারেটিভ। কিন্তু এই ধরনের ফেক ন্যারেটিভ তৈরি করে গোটা মাস যে সাপোর্ট, এই সাপোর্টটাকে কি কনভার্ট করা যায়? খুব বেশি যায় না। তার কারণ এখন তো জানেনই, ঢেউয়ের পরে ঢেউ, ঘটনার পরে ঘটনা, রাজনীতি চলতেই থাকে। এবং আমার মনে হয় যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যে এই স্যাক্রিফাইসের আর একটা উল্টো দিক কিন্তু আছে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। আমি স্যাক্রিফাইস কথাটা কেন বলছি? তাহলে কি এটা জেনে শুনে এই স্যাক্রিফাইসটা করাটা ভুল হয়ে গেল না? এই কথাটা বলাটা, এই ন্যারেটিভটা, যদি সেটিং ন্যারেটিভটা খুব সতর্কভাবে বিজেপি ভোট ব্যাংকে ধাক্কা দেওয়ার জন্য করা হয়ে থাকে, তাহলে এর একটা উল্টো রাস্তা আছে। সেটা কি? সংখ্যালঘু ভোট। এই সংখ্যালঘু ভোট আবার দেখে ফেললো, এই যা, তাহলে কি সত্যিই তাহলে ওই বিজেপির সাথে তৃণমূলের সেটিং? যেটা এই মুহূর্তে একটা বেশি অংশের সংখ্যালঘু মানুষ ভাবতে শুরু করেছে, এবং কেউ কেউ ভাবতে শুরু করেছে, আরে দূর বাবা, তোমরা আর বিরাট কি করেছো, বিজেপি আসলে আমাদের আর কি বা করবে। উল্টে তারা বিজেপির সমর্থক হয়ে পড়ছে অনেক ক্ষেত্রে। আর কিছু কিছু অংশের সংখ্যালঘু মানুষ নিজেরা একত্রিত হচ্ছে এই ইস্যুটাতে, ঠিক এই ইস্যুটাতে যে ন্যারেটিভটা তৈরি করবার শাসক দল চেষ্টা করলো। এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টগুলো আমাদের কাছে খুব ভ্যালুয়েবল। আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com এবং ডেইলি হান্টে মানুষের ভাষা সার্চ দিয়ে দেশ বিদেশের নানা খবর আপনারা জানতে পারবেন। আর সামনের এপিসোডগুলোতে নজর রাখুন, অনেক ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তার মধ্যে থাকছে ভোটের সমীক্ষা, ওপিনিয়ন পোল, সবকিছু এসআইআর তালিকার প্রকাশের জন্য আমরা অপেক্ষা করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।